আজকের এই আয়োজন আসলে আমাদের ভাইরা বলছিলেন যে অনেকদিন গ্যাপ যাওয়ার কারণে প্রোগ্রামটাকে কিভাবে সাজাতে হবে বা কিভাবে সাজালে ভালো হবে এটা আমরা খুব ভালো করে মানে শর্ট টাইমে বুঝে উঠতে পারি। তো আপনারা অনেক সঙ্গীত শুনেছেন, অনেকক্ষণ সঙ্গীত শুনেছেন, কিছুটা বোরিং লাগছে নাকি? বোরিং? হ্যাঁ, যদি না লাগে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আগে থেকে আসলে শুধুমাত্র যে আমরা নাটকও তো করতে পারি, স্টেজ পারফরমেন্স যদিও একটু কমিয়ে দিয়েছি, কারণ মাহফিলে যেতে হয়। আমাদের সমস্যা হলো যে আজকে আমাদের মাহফিলের পোস্টার লাগাচ্ছিল, তো পোস্টার লাগানোর ওইটাকে ফেসবুকে দেওয়ার পরে অনেকেই কমেন্ট করেছে যে দেয়ালে পোস্টার মারা এটা দেয়াল নষ্ট করে, যে আঠাটা লাগানো হচ্ছে এটা সমাজের জন্য ক্ষতিকর আর কাগজগুলো নষ্ট হচ্ছে। তো বিষয় হলো যে মানে নেগেটিভ সবকিছুতে আসে। আমি বললাম ওরে বলতে হবে তুমি আপেলটা খাইও না, কারণ আপেলটা যদি খাও তাহলে এটা একসময় পায়খানায় পরিণত হবে, ঠিক না? তো আমাদের এই মানে যে কাজই করি না কেন আলোচনা সমালোচনা আছে। এই যে ড্রেসটা, এই ড্রেসে যখন কথা বলি ওয়াজ করি, আবার যখন নাটকের ড্রেসে আসি তখন অনেকেই বলে দেখো এই বেটা আবার ওয়াজ করে। আমি তাদেরকে বলতে চাই যখন সাকিব আল হাসান ব্যাট করে খুব ভালো করে, এরপরে যখন বল করে উইকেট নেয় তখন কেউ রাগ করে? তো আমাদের একটু ভালো কাজ যদি আমরা নানান ভাবে করি তাহলে রাগ হয় কাদের? এরা কারা? ওরা কারা? কোত্থেকে আসে ওরা? হ্যাঁ, ঠিক তো? তো কয়েকটা সঙ্গীত আমরা শোনাবো। আমার সাথে আমাদের রকি আপনারা চেনেন, আছে না? আছে আমার মারুফ সাহেব। মারুফ আমাদের ছোট ভাই হলো, আপনারা ভাতিজা হিসাবে চেনেন। তো আমরা আপনাদের একটু ডিস্টার্ব করলাম আপনাদেরকে। আমাদের মাহিয়াল ভাই, ছোট্ট একটা সোনামণি মাহিয়াল, ওনাকে খুঁজে, ওই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি মঞ্চে থাকে ওনার আম্মু খুঁজে বেড়াচ্ছে, কমলাপুর বাড়ি। একটু তার সাথে যোগাযোগ করে আপনারা ঠিক করে নেন। আশা করি মনে হয় এখানেই আছেন। জি সামাদ ভাই। হ্যালো হ্যালো ঠিক। তো যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের প্রোগ্রাম, তো আমরা একটা নাতে রাসূল দিয়ে শুরু করি, এরপরে আমরা দু একটা সঙ্গীত, তারপরে আমরা আমাদের কিছু পারফরমেন্স আপনাদের দেখাবো। আশা করছি যে 10টার মধ্যে আমরা ক্লোজ করতে পারবো। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? আমি জানি আপনারা আমাদের সাথে আছে, ঠিক আছে তো? আমরা ভুলতে দেব না এই মানুষগুলোকে, আমরা এই মানুষগুলোকে ভুলতে দেব না। যে মানুষগুলো আমাদের বছরের পর বছর কষ্ট দিয়েছে, আমাদের যন্ত্রণা দিয়েছে, আমাদের কারারুদ্ধ করেছে, ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে। বাংলাদেশের মানুষ সাক্ষী হয়ে থাকবে এই মানুষগুলো কেমন ছিল, বাংলাদেশের জোকার হিসাবে প্রমাণ করে দেব। আমরা ভুলতে দেব না, আমরা ভুলে যেতে চাইব না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। যেন এই গানটাই গাওয়া লাগে, যেন এই গানটাই গাওয়া লাগে সারাটা জীবন ইনশাআল্লাহ। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখি আসপো, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি মন ছুটে যাই, যার টানে মরু মদিনার উদ্যানে। মন ছুটে যাই, যার টানে মরু মদিনার উদ্যানে। সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী, সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ
প্রেমে দিয়েছি মন উদাসী মনের টানে তারই শুধু কাছে টানে যার প্রেমেরই আর তো না রে মন যে আমার শুধুই কাঁদে মন উদাসী মনের টানে তারই শুধু কাছে টানে যার প্রেমেরই আর তো না রে মন যে আমার শুধুই কাঁদে যার বিরহে পাগল পারাই যার বিরহে পাগল পারাই রোয়াবি মশগুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল আপনারা মনে করলেন এখন শেষ হয়নি নাকি? মানে গান শুনতে শুনতে বুঝে গেছেন যে আবার একটু ঘুরাই যেতে ওই মুখটা গাওয়া লাগে। আমি শর্টকাটে শেষ করতেছি। শর্টকাট সে খালেদা কিবা হাসিনা সে আর তা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিবা হাসিনা ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে তার কথা কেউ আর কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিবা হাসিনা সে আর তা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোষানলে দাদার কাছে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিবা হাসিনা সে আর তা চিরকাল থাকে না কথা ঠিক আছে তো কথা কি ঠিক বলেছি আচ্ছা আমি আসলে শুরু করেছি হুট করে মানে আমি এসে শুনলাম যে অনেকক্ষণ আপনারা সঙ্গীত শুনছেন বোরিং হয়ে যাচ্ছেন তো আমার উস্তাদ পারফরমেন্স করে গিয়েছেন আপনারা জানেন যে আমি রঘুরুজ্জামান ভাইয়ের ছাত্র এবং আমি বরাবরই যত জায়গায় যাই বলি উস্তাদ হয় একসাথে না হয় আপনি আমার পরে তো আজকেও এখানে বলা ছিল যে আমার উস্তাদ আমার পরে করবেন কিন্তু কোনো না কোনো কারণে মানে আমাকে নাটকটা রাখা হয়েছে যে আমি এসে নাটক করবো কিন্তু আমাকে আসলে ওইভাবে ইনফরমেশনটা ক্লিয়ার করা হয়নি যে আপনি শুধুমাত্র নাটকের জন্য তো শুধুমাত্র নাটকের জন্য হইলে অবশ্যই ঠিক ছিল যে আমরা আসতাম তো তারপরেও আমার আর রঘুরুজ্জামান ভাইয়ের যদি আপনারা আগামীতে নেন তাহলে মাথায় রাখবেন আমাদের দুই ভাই রঘুন ভাই দুইটা গান করবে আমি এসে একটা নাটিকা করবো তারপরে আবার রঘুরুজ্জামান ভাই গান করবে আবার এসে নাটিকা করবে এইভাবে আপনারা স্টেজটা সাজাতে পারবেন যারা আগামীতে নেবেন যেহেতু মুকুল ভাই মেহেদি মুকুল ভাই আছে উনি ওদের কোন জায়গায় কোটিপতি একটা এরিয়া আছে ওখানে খাজানগর
খাজানগরে একটা অনুষ্ঠান করবে, একটা প্ল্যান করতেছে। তো এখানে আপনাদের মাধ্যমে বলে দিলাম। তো আমরা আর দু একটা গান শোনালে মনে হয় আপনাদের কষ্ট হবে না। হবে না শোনাবো? ইনশাআল্লাহ। তাহলে এবার একটা গান শোনাই, সেটা হলো আমার মনে হয় যে এটাও আপনাদের খারাপ লাগবে না। যদি পারে গণতন্ত্রটা ধরবেন ইনশাআল্লাহ। গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার ঘুরে আসি ভাই, মাথা? বাড়ি ঘুরে আসি। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট। দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট। দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ঠিক না ঠিক? ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পায় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পায় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতা জাফার গান। ঠিক না বেটে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল ইন্ডিয়ার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর তারা কারাগারে রেখেছিল তারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। আর শোনাবো? আর শোনাবো? আমার যুবকদের মা বোনদের জন্য একটু শোনানো উচিত, ঠিক না? হ্যাঁ, এই হলোতে আমার মারুফ ভাই ভাতিজা আছেই, একসাথে একটা পারফরমেন্স করেই দেখাবো আজকে। কারণ 3 টন ইলিশ যাচ্ছে। কয়টা? 3 টন ইলিশ যাচ্ছে। মানে 3000 টন। তাই তো 3000 টন। তাই তো মনে করি কি না হবে কেন? এত অল্প ইলিশ দিলে কি আত্মীয়তা হয়? তো এটা নিয়ে একটু কথা বলা দরকার আছে না? ইনশাআল্লাহ 7000 টাকা কেজি দরের ইলিশ এখন যদি আবার 300-500 টাকায় হয়, আর আমার দেশের গরিবেরা যদি ইলিশ না পায়, তাহলে এটা নিয়ে আমাদের প্রতিবাদী হওয়ার দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা
গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেটি? মানে উপরে মা বোনেরা রয়েছে তো, এটা না শুনাইলে হবে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার আব্দুল কাদের জিহাদি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না, বাবু তুমি খেয়েছো না? ও খাই না, ভিটার খাবে, পাকা আমার ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। কথা হয় না? ইসলামী ভার্সিটি কুষ্টিয়া, সেখানে গেলেও যদি কোনো ছেলের সাথে বা কোনো মেয়ের সাথে কোনো ছেলেকে গার্জিয়ান বা অভিভাবক পক্ষ দেখে, যদি জিজ্ঞেস করে এটা কি আপনার হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ধরে না ওয়ালা ট্রেন স্টেশনে যেয়ে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? সত্য বললাম না মিথ্যা বললাম? টিকটকে ভিডিও করতে দেয় নাই বাবা, ফোনটা দেয় নাই, এই কারণে মেয়ে আত্মহত্যা করে চলে গেছে নেটওয়ার্কের বাইরে। সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ? আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। এই কবিতা পারেন না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে। এই কবিতা আমি এটা বলে শেষের মানে কেন বললাম সেটা বলে দেব, আগে কবিতাটা আবৃত্তি করে নিই। আমাদের বাচ্চারাও পারেন, ছোট ছোট বাচ্চারা, ওদের যদি বলা হয় এই কবিতাটা আবৃত্তি করো, তাহলে আবৃত্তি করবে। ওই দেখা দেয় তালদা, ওই আমাদের দা, ওই থানেতে পাত তলে কানা বদির থা। ও বদি তুই থাকতি পান্তাবাদ থাকতি, পান্তামে পাইলে প্রতিবাদ পাইলে একটা যদি পায় অমনি দলি কাপুর কুপুর গায়। এই বলবে তো? এই কবিতাটা যদি মনির খানের কাছে দেওয়া হয় তাহলে সে কি করবে? সে বলবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগির ছা। অঞ্জনা রে অঞ্জনা, বলবে তো? কারণ কি? কারণ হলো ওর যত গানই গাতি ও মানে গাওয়াবো, ওই গানের মধ্যে অঞ্জনা ঢুকায় নিলাম। হ্যাঁ, যদি এটা ব্যান্ডের কোনো শিল্পীর কাছে দেওয়া হয়, যেমন ধরেন আসিফ ভাই, আসিফ আকবর বা এই জাতীয় আইবাচ্চি যারা গাইতো, ওদের কাছে যদি দেওয়া হতো তাহলে ওরা এটা কিভাবে বলতো এই কবিতাটা? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গ্রাম, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওর কি ঢুকাইতে হতো? প্রিয়া। আবার এটা যদি হাসান, আরো ওদের কিছু শিল্পী আছে কি করে গায়, হাসানের কাছে দিলে মাইক্রোফোন বারবার লাইভ কেটে যাচ্ছে, লাইন পাঁচবার কাটেছে করার দরকার ছিল, মানে অন্য মার্জিত আর। তো ও বলতে ওই দেখা নাই তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এরকম তো। এটা যদি আমার জিয়াদি ভাইয়ের কাছে দেওয়া হয়, কুষ্টিয়ার প্রখ্যাত আলেমে দ্বীন আলোচক, উনি যদি বলা হয় কবিতাটা একটু পাঠ করেন, তো উনি পাঠ করবেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? বগি কান্দে কান্দে বলে না বাবা আমি পান্তা ভাত খাইনে, পুঁটি মাছ পাইনে, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস করে খায়, বলেন মারা। তাই তো? আবার এই কবিতাটা যদি আমরা কোনো রাজনৈতিক নেতার কাছে দিতাম, ধরেন এক সময় স্বাস্থ্যমন্ত্রী ছিল, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ মাফ করুন কবরকে,
ওনার কাছে দিলে উনি এভাবে বলতেন, ও দেখে তার কাছে, ও তার কাছে আমাদের এটা নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। এত ষড়যন্ত্র করা হবে না। কিসের ষড়যন্ত্র? এত ষড়যন্ত্র কিসের? বিএনপিতে কখনো তাকে দেওয়া হবে না। নাকি? আচ্ছা, এটা যদি আমরা ধরেন কোনোভাবে ওবায়দুল কাদের আঙ্কেলের কাছে পাঠাতাম, তাহলে কি বলতো? ওই দেখা যায় তাল গাছ, ওটা আমাদের, ওটা শেখ হাসিনা বানিয়েছে, এই বগা খেয়ে দিয়েছে, শেখ হাসিনা দিয়েছে। কিন্তু আমার কথা হলো কোন ষড়যন্ত্র চলবে না, খেলা হবে, খেলা হবে, চলে চলে, তাল গাছ আমাদের হলে ডাক্তার শফিকুলের চলে। ঠিক আছে তো? এটা যদি আমরা বগা মাছ পাকা কাপা ওর অসুখ। তাই তো? আবার এই কবিতা যদি আমরা কোনোভাবে জাকের পার্টি বলে একটা পার্টি আছে, ওদের কাছে দিয়ে কবিতাটা আবৃত্তি করো, তাহলে ওরা আবৃত্তি করবে। ওই দেখা যায় তাল ওই মানে ওই তালে। এটা কেন বললাম? যে যখন যে চেয়ার পায় তখন সে পাওয়ার পায়, আর তার মতো করেই সে এ সহ্য না করি ধরা যায়। বলেন, আমি আসতেছেই আমার তো গাড়ির টেস্ট মারা সারা নিচেই যে অনেক অনেক ঘাট দিয়েছে জিয়াদি ভাই জানে, আবার মাহফিলে আসে টাকা বেশি দিতেছে, এটা তো গাড়ি ঠিক হবে না। জিনিসগুলো বোঝা দরকার আছে না? এইগুলো বুঝতে চাই না ওরা কারা। আচ্ছা, আর গান শোনাবো না আমরা একটা পারফরমেন্স শোনাবেন? আমরা আপনাদের যেহেতু 10টার মধ্যে, তো আমরা আইনুল আজাদ ভাইয়ের একটা বিখ্যাত গান, আমার মনে হয় যে যেহেতু এখনো সমাজ পরিবর্তন হয়নি, এর একটা গান শোনাই আপনাদের। শোনাবো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা বাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? এতদিন কি সমাজের আসল চিত্র তুলে ধরেছে? তুলে ধরে নাই বলে কয়েকদিন আগে সাংবাদিকদের সাথে যখন মত বিনিময় করেছে, তখন সাংবাদিকেরা বলতে বাধ্য হয়েছে যে আমরা আপনাদের এখন যা দেখছি আর আগে যা শুনেছি সেটা আকাশ এবং জমিনের ব্যবধান। ঠিক না বেঠে? আমাদের চরিত্র, আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের কালচার তুষারে বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম শেখের মুকাররমে? তার পক্ষে সবাই আছে, সহ্য না করে পারবো কি করে? কি হবে আলেম হয়ে ইমাম শেখের মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম শেখের সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে? যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কেন সংগঠনের মান একটু বাড়ায়? ওর আজীবনের দেখলাম ওই পথ থেকে এই পথে করে গেলে এখন আমার পায়ে মান বাড়াচ্ছে, সহ্য না করে পারা যায়? কি হবে আমার, কি হবে নেতা হয়ে জনবলে খাট পুলিয়ে রাজপথে
গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এসে এসেছে গুজে ভিলেনের সঠিক পদে, এসে এসেছে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয় জীবনটাকে। শাসিত বাংলাদেশ চাই। যারা নারী অধিকারের কথা বলে তারা কখনো নারীদেরকে অধিকার দেয় নাই, বরং নারীদেরকে ভোগের সামগ্রী বানিয়েছে বলে ঠেকেরা। সুতরাং নারীর অধিকার যদি পেতে হয় ইসলাম এবং বাংলাদেশে যদি নারীর অধিকার প্রতিষ্ঠিত দেখতে হয়, তাহলে জামাত ইসলামের বাইরে কল্পনা করা যাবে। কল্পনা করা যাবে কি হবে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই খবর দাতা ঘুরে ফিরে নারীর হাতে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে স্বর্ণ বোঝাই করে পাহাড় বা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, সে আশা করতো এরকম পাহাড় বা এরকম পর্বত আরেকটা যদি পেতাম। এটা তো সবার জানা আছে, আছে না নাই? অথচ এই টাকা এই অর্থ সব কিছু আমাদের কোনোই কাজে আসবে না। এটার উদাহরণ দিতে যেয়ে মাঝে মাঝে বলি যে একবার আমাদের রকি সাহেব টাকা পাবে মারুফ সাহেবের কাছে ধার নিয়েছে, বলতেছে আমার তো নতুন বিয়ে করেছি, খুব ঝামেলায় আছে, তুই আমার টাকাটা দে। বলছে দেখ 2 মাসের মধ্যে কোনোভাবে লাইন করতে পারবো না, আমার বাপ করতে হবে। বলছে একটু যে কোনোভাবে একটু ভাই ব্যবস্থা কর। কয় 2 মাসের মধ্যে আমার দ্বারা সম্ভব না, তুই তো বললি হবে না। ভাই আমার কাছে কিছু নেই, আমি করবো না কি করি? কয় আমারও বাড়ি খুব বিপদ, আমিও খুব বেকায়দায় আছি, আমার তো তুই তো বিয়ে করলি কেবল বাচ্চা হতে এখনো মেলা দেরি, অন্তত 10 মাস তো লাগবে। তো আমার মোটামুটি এসব শেষ, এখন আমার বাচ্চার হাসপাতালে দিবেন টাকা। ও বলছে কোনোভাবে রাস্তা নেই। হঠাৎ করে এক সন্ত্রাসী এসেছে, এই সেটা পিস্তল দিয়ে বলছে কার কাছে কি আছে দিয়ে দে। ও বলছে দোস্ত তুই যে টাকা পাবি না, সত্যি দিচ্ছি। ও বলছে আমার এখন লাগবে না, এ বলতেছে আমার এখন লাগবে না। আমাদের না তুই নিয়ে তোর আর দেখে লাভ আছে, মরে গেলে হিসেবে তাহলে তুই নিয়ে। ও বলছে না তুই 2 মাস পরে দেশালে, বলে একবার কি হবে না, তুই 2 মাস পরে। যখন মুস্তাক কাছে টাকা কার, এ বলছে ওর টাকা, ও বলছে ওর টাকা। মুস্তাক ভাই যার হয় না দে দিকে যে কোন এখন দে, ভাই না দিনাটা মিঠাই নে। ও কয় না তুই রাত 2 মাস পরে দে। তাহলে সহ্য না করি পারা যায়? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। সুতরাং কি করতে হবে এখন থেকে ইয়ানত যারা রোপণ হয়েছেন তারা তো 5%, ওই জায়গায় 10% জুড়ে দেবেন। দেন থাকে জীবনে আছে, মরে গেলে সব পড়ে থাকবে। আর যারা হননি তারা তাড়াতাড়ি রোপণ হয়ে যান, কারণ এই সময় যদি রোপণ না হইতে পারে তাহলে আপনার মনে হয় আর আমলি ক্ষমতায় আসা ছাড়া রোপণ হওয়া সম্ভব হবে না। ঠিক না ভাই? ঠিক। তো এই সময় যদি রোপণ না হতে পারে তাহলে আপনার তো আর হবে না। আসেন আমরা সবাই ইনশাল্লাহ, আমার মা বোনেরা রয়েছেন উপরে, আমার মা বোনদের জন্য স্পেশাল মায়ের গানটা শোনানো দরকার ছিল, কিন্তু সময় তো আমাদের খুব দ্রুত চলে যাচ্ছে। আর এই সময়ের ফাঁকে আর একটা কথা না বললে আমার ভালো লাগছে না, সেটা হলো সারা দেশে ঘুরতেছি কিন্তু কোথাও কোনো পুলিশকে খুঁজে পাচ্ছি না। দেখেছেন আপনারা? পাওয়াই যাচ্ছে না। আল্লাহর ওলিরা যে কি করতেছে, কোথায় জিকির আজগার করতেছে, কোথায় তাহাজ্জুদ করতেছে, আল্লাহ আগে আমাদের খুঁজে নিতে। হুজুর আমার গাড়িতে আছে কিনা ভাই জেনেন না, এতে আপনি শুকিয়ে থাকেন। আমার বলছে আপনি শুকিয়ে থাকেন। তা বললাম আমি শুকিয়ে তো এখন যদি ওদের থেকেই থাকে তা আমি শুকনো থাকবো, আপনি শুকনো থাকতো। এরপরে যখন পরিচয় দিলাম আমি আকিস কলেজিয়েট স্কুলের টিচার, তারপরে আমি মিডিয়া নিয়ে একটু কাজ কাম করি, এই সেই আরেকজনের সাথে পরিচয় দিলাম। বলছে বেরোয় আয়। তো বলছেন স্যার এতে কিন্তু পারলাম আমার পাইছি, বেরোয় আয়। পরে বলছে বুঝে যান আমাকে জন্য দোয়া করবেন। ও আবার বলছে দেখেছেন স্যারের কত দয়া, স্যারের মায়া মহব্বত, কত বড় শয়তান। আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ একবার একটা প্রতিযোগিতা হচ্ছিল। ইতিপূর্বে এই কথা বলার সাহস পাইনি, কারণ কাটি ফেলে দিত। এখন বলি বলা দরকার, কারণ ওরা শুনে যাবে, একটু শিক্ষা হয়। তো রাশিয়ার পুলিশ, আমেরিকার পুলিশ আর বাংলাদেশের পুলিশ ওদের বলতেছে যে এখানে কুষ্টিয়া এই যে বাগান বাড়িটা দেখতেছে, ওই বাগান বাড়ি ঘুরে দেখতে হবে যে এখানে কোনো হরিণ আছে কিনা, এই বাগান বাড়িতে হরিণ পুষছে, এরকম বন থাকে না বনের মধ্যে একটা বাড়ি। তো রাশিয়ার পুলিশ, আমেরিকার পুলিশ আর বাংলাদেশের পুলিশ ওদের পাশে পাশে। তো শুরু হইলো তোমাদের টাইম, যাও দেখি কারা আগে আসতে পারে। এই বাগানটা পর্যবেক্ষণ করে, বনটা পর্যবেক্ষণ করে যারা এসে প্রথমে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট যদি ঠিক হয় তাহলে সে ফার্স্ট, তারপরে যে সেকেন্ড, তারপরে যে সে একেবারে। তো বলছে অসুবিধা নেই। 3 দল চলে গেছে। আমেরিকার পুলিশ 1 ঘন্টা পরে এসে বলছে যে এই বাগানে হরিণ তো দূরের কথা, হরিণের কোনো ছানছাড়া মানে কোনো কিছুই নেই। 1 ঘন্টা
পরে রাশিয়ার পুলিশ আরো 3 ঘন্টা পরে এসে, কারণ রাশিয়া একটু আমেরিকা থেকে অল্প কম দক্ষ আর কি। তো এসে বলছে 3 ঘন্টা সার্চ করে দেখলাম যে একেবারে নিশ্চিত এখানে কোনো রকম কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ ও 3 দিন পরে এক ছাগলের বাচ্চা ধরে নিয়ে গেছে। যারা পর্যবেক্ষক বা পরিচালক ওরা বলতেছে কি ব্যাপার, বলছে এই বনে আপনি হরিণ খুলতি পাঠাচ্ছেন, হরিণ বানে তো বলছে হরিণ যে নেই এটা তো আমেরিকারা 1 ঘন্টায় টের পেয়েছে, রাশিয়ারা 3 ঘন্টায়, তোরা 3 দিন পরে আমেরিকা বলছে আসলাম হরিণ আনতে হবে না, তো এই জন্য খুঁজে খুঁজে ছাগলের বাচ্চাটা ধরে নিয়ে আইসি, এটা রিমান্ডে দিলে নিজেই বলবেন আমি হরিণ। বুঝা গেছে মানে কি তৈরি করা হয়েছিল কি বুঝতে পারিছেন? আর কি খেলা হবে এখনো। আমরা কি একটা তাহলে চাচা ভাতিজার একটা ফোন কল দেখাবো পোশাক পরে আসবো না এইভাবে পোশাক পরে? তো এই ফাঁকে তাহলে আপনাদের একটু সঙ্গীত শুনতে হবে। আমরা পরিচালককে বলবো যে আমরা সংগীত গান আরো কয়েকটা শোনানোর প্রস্তুতি নিয়ে এসেছিলাম, কিন্তু যেহেতু সময়ের দিকে খেয়াল করে আমরা অন্য গানে শোনাবো ইনশাআল্লাহ। যেহেতু সময় আমাদের 10:10 মধ্যে শেষ করতে, আমার ড্রেস আপ আমার একটু সেই চাচার ড্রেসটা দেখাই যায় আপনাদের, হ্যাঁ এটা দেখাই যায়, তারপরে দেখা যায় যে আমরা কোন ড্রেসে অভিনয় করি। হ্যাঁ থাকছেন ইনশাআল্লাহ, যে যা রেখে যাচ্ছি পাবো তো পাবো। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে সেটা আমার একান্ত অজ্ঞতা এবং আমার মূর্খতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। কাউকে কষ্ট দিলে অনিচ্ছাকৃত সেটাও ক্ষমা করে দিবেন। ভালো কিছু বলি সেটা আল্লাহর শুকরিয়া। আগামীতে আবার দেখা হওয়ার প্রত্যাশা এবং আমরা কমিটিটা করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। নৌকার ধানের শীষ হবে 2 সাপের 1 বিষ। আচ্ছা আমরা আগামীতে আমরা ড্রেসটা চেঞ্জ করে আসি। আপনারা চাচ্ছেন আপনাদের শোনাবো আগামীতে।